14 বছর কেটে গিয়েছে, বিচার মেলেনি। বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে শনিবার মুখ্যমন্ত্রীর দরবারে তাঁর পরিবার। বরুণ বিশ্বাসের দাদার বক্তব্য, মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। সত্যি আগামীকাল আমার ভাইয়ের 14 বছর আগামীকাল কমপ্লিট হবে। রামচন্দ্র যেমন বনবাসে গেছিলেন 14 বছরের জন্য, আমার ভাইয়ের মৃত্যুর আগামীকাল 14 বছর 5 জুলাই 2012-তে মেরেছিলেন। এটা আমাদের কাছে কালো দিন। মুখ্যমন্ত্রী বলেছেন খুব টাফ কাজ, তবু আমি করব, আমি রি-এনকোয়ারি করবো। 2012 আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। গোটা বাংলা নাড়িয়ে দিয়েছিল একটি হত্যার ঘটনা, প্রতিবাদী বরুণ বিশ্বাসের হত্যার ঘটনা। 2012 থেকে 2026 প্রায় 1.5 দশক পেরিয়ে গিয়েছে, এখনো বিচারের অপেক্ষায় প্রতিবাদীর পরিবার। সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। প্রতি সপ্তাহে এখানে জনতার কথা শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে বিচারের জন্য দরবার করলেন নিহত বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি। তাদের দাবি, মুখ্যমন্ত্রী সব শুনেছেন, বিচারের আশ্বাস দিয়েছেন। আজকে যে তৃপ্তিটা দেখছেন, সেই তৃপ্তিটা যে কথাগুলো বলতে পারেনি 14 বছরে, সেই কথা বলার তৃপ্তি আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাগুলো শুনলাম, যে আশ্বস্ত উনি করলেন, সত্যিই বলছি যে উনি সত্যি মানবিক। উনি বললেন আমি রি-এনকোয়ারি দেবো, রি-ইনভেস্টিগেশন হবে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন, আমাদের তরফ থেকে আমরা করব। তথ্য তো অনেক নষ্ট করে ফেলেছেন, যাতে কোনো রকম সাজা না হয়। মুখ্যমন্ত্রী বলেছেন খুব টাফ কাজ, তবু আমি করব, আমি রি-এনকোয়ারি করবো। উত্তর 24 পরগনার গাইঘাটার সুটিয়ার বরুণ বিশ্বাস শিয়ালদার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। গাইঘাটার সুটিয়ায় ঘটে চলা একের পর এক গণধর্ষণের প্রতিবাদ করেন। নদী সংস্কারের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামেন। এরপরই খুন হন বরুণ বিশ্বাস। বরুণ খুনে অভিযোগের আঙুল উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। যিনি একজন, সে তৎকালীন খাদ্যমন্ত্রী, তৎকালীন গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর যে কুকীর্তির তথ্য বরুণ আমাদের কাছে রেখে গেছেন, সেই তথ্য তো কেউ নষ্ট করতে পারেনি। বরুণ ওনার কুকীর্তির বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিলেন। সেই প্রতিবাদী মঞ্চকে ভেঙে দেওয়ার জন্যে, ওর কুকীর্তিটাকে যাতে মানুষের সামনে না আসে, বরুণের বিরুদ্ধে গিয়ে তখনকার টিএমসির যত গুন্ডা বদমাই সমাজ বিরোধীদের নিয়ে তৈরি করলেন হচ্ছে শান্তি কমিটি। বরুণের বিরুদ্ধে শান্তি কমিটি তৈরি করলেন। জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে ভাষণ দিলেন ছুটিতে গিয়ে, যাতে বরুণের প্রতিবাদী মন যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে। বিচার করতে গেলে যে পুলিশের তদন্ত, সেই তদন্তটাই তো হয়নি। তদন্ত হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তৎকালীন খাদ্যমন্ত্রী, পরবর্তীকালে বনমন্ত্রী, উনি যেভাবে বলে দিয়েছিলেন, এবং তৎকালীন পুলিশ মন্ত্রী, ঠিক সেভাবেই তার ইনভেস্টিগেশনটা হয়েছে। ফলে বিচারের নামে প্রহসন। যেসব সাক্ষী ওখানে সাক্ষী দিয়েছেন, কেউ তার নিজের সাক্ষী দিতে পারেননি। আমার বাবাকে 2 বার করে সমন করা হয়েছিল সাক্ষীর জন্যে। আমি কলকাতা থেকে বাবাকে অনেক কষ্ট করে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানকার তৎকালীন যিনি আমাদের পিপি ছিলেন, পাবলিক প্রসিকিউটর, আমার বাবাকে ধমকেছেন, আপনি কোনো নাম বলবেন না। বাবা বলছে আমার কথা আমি বলবো, তুমি কি বলার কে? আমার বাবার সাক্ষীটা উনি করতে দিলেন না। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছে বরুণ বিশ্বাসের পরিবার। আজকে যে তৃপ্তিটা দেখছেন, সেই তৃপ্তিটা যে কথাগুলো বলতে পারেনি 14 বছরে, সেই কথা বলার তৃপ্তি আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাগুলো শুনলাম, যে আশ্বস্ত উনি করলেন, সত্যিই বলছি যে উনি সত্যি মানবিক। উনি বললেন আমি রি-এনকোয়ারি দেবো, রি-ইনভেস্টিগেশন হবে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন, আমাদের তরফ থেকে আমরা করব। তথ্য তো অনেক নষ্ট করে ফেলেছেন, যাতে কোনো রকম সাজা না হয়। মুখ্যমন্ত্রী বলেছেন খুব টাফ কাজ, তবু আমি করব, আমি রি-এনকোয়ারি করব। এই আশ্বাসেই আবারও একবার প্রাণ ফিরে পাচ্ছেন, আবারও একবার আশার আলো দেখছেন বরুণ বিশ্বাসের পরিবার। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। শুটিয়ার বিশ্বাস, বরুণ বিশ্বাস। শুটিয়ার জন্য লড়াই করেছিলেন বরুণ, শুটিয়ার জন্যই প্রাণ দিতে হয়েছিল তাকে। 5ই জুলাই 2012 বাড়ি ফেরার সময় গোবরডাঙ্গা স্টেশন চত্বরে খুন হন বরুণ বিশ্বাস। আজও কান পাতলেই শোনা যায় রক্তাক্ত সেই সন্ধ্যের কথা।
2012-র 5ই জুলাই অর্থাৎ এই ধরনের ট্রেনে করে শিয়ালদা থেকে এই গোবরডাঙ্গা স্টেশনে কিন্তু নামার পরেই কিন্তু সে এই প্ল্যাটফর্ম ধরেই কিন্তু এখান থেকে যাওয়ার সময় একেবারে এখান থেকে সামনেই কিন্তু তার বাইক রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে বরুণ যান পার্কিং এর দিকে। টিকিট কাউন্টার সেই লাগোয়া পথ ধরেই কিন্তু তিনি একেবারে এই যে বট গাছ, বিশাল বড় একটি বট গাছ রয়েছে, সেই বট গাছের নিচেই কিন্তু সে প্রতিদিনের মতো বাইক রাখতেন এবং ঠিক 8টা নাগাদ তিনি বাইক নিয়ে এসে ট্রেন থেকে নেমে এসে এই জায়গায় অর্থাৎ এই যে বট গাছ রয়েছে বট গাছের গোড়ায় এইভাবেই অনেকেই বাইক রাখতো, সেখানেও কিন্তু বরুণ বিশ্বাস বাইক রেখেছিল। ঠিক এই জায়গাটায় তার বাইক রাখা ছিল, যেহেতু নির্জন জায়গা ছিল, অন্ধকার জায়গা ছিল স্টেশনের ঠিক পিছন সাইডটা। তবে অন্য সন্ধেগুলোর মতো ছিল না এই সন্ধেটা, বিপদ ওঁত পেতেছিল বরুণের জন্য। ফলে এখান থেকে বাইক নেওয়ার সময় আহতরা গুলি চালায়, পরপর গুলি চালায় এবং গুলিতে ঝাঁঝরা হওয়ার পরেও সেই দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই আবার এই রাস্তা ধরেই প্রাণে বাঁচার জন্য অর্থাৎ আবার কিন্তু স্টেশন চত্বরে তিনি যাবার চেষ্টা করে এবং সেখান থেকে কিছুটা এসে প্রায় না হলেও 30 থেকে 40 পা আসার পরেও কিন্তু এই জায়গায় অর্থাৎ যে এই যে বাইক রয়েছে বাইকের পাশে যে এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু এসে লুটিয়ে পড়ে। তৃণমূল তখনও ক্ষমতায় আসেনি। শুটিয়া জুড়ে একের পর এক গণধর্ষণের অভিযোগ, রুখে দাঁড়ান বরুণ বিশ্বাস। 2000 সালে গড়ে তোলেন শুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে তখন একটাই মুখ, বরুণ। শুটিয়ার এই মঞ্চ চেনে প্রতিবাদী বরুণকে। এই মঞ্চ কেঁপেছে বরুণের প্রতিবাদী স্বরে। 2011 সালে পালা বদলের ঠিক আগে বরুণের নতুন লড়াই শুরু। ইছামতি ও যমুনা সংস্কারের দাবি তুলে দীর্ঘ আন্দোলন করেন। নদী সংস্কারের জন্য 34 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। বরুণ অভিযোগ করেন সরকারের টাকা নয়-ছয় হয়েছে। দুর্নীতিতে নাম জড়ায় তৎকালীন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। এরপরই খুন হন বরুণ বিশ্বাস। গাইঘাটার 2001 এবং 2006 সালের কিন্তু বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরে 2011 সালে তিনি হাবড়ার বিধানসভা তিনি বিধায়ক হন, কিন্তু 2011 সালে তিনি এখান থেকে চলে গেলেও 2012-র একেবারে 5ই জুলাই এখানে কিন্তু খুন হয়। খাল সংস্কার তার জন্য প্রায় কয়েক কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছিল, সেই টাকা পুরোটাই আত্মসাৎ করেছে জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটা অভিযোগ তুলে বিভিন্ন সময় কিন্তু সোচ্চার হয়েছেন এই বরুণ বিশ্বাস। কিন্তু যখনই সোচ্চার হয়েছে তখনই কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অবশেষে 2012-র 5ই জুলাই অর্থাৎ ট্রেন থেকে নামার পরে ঠিক এই জায়গাটায় তাকে আহতরা গুলি করে, এমনটাও কিন্তু অভিযোগ। সেই ঘটনায় কিন্তু মোট 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এখন কিন্তু তারা সবাই কিন্তু জামিনে মুক্ত, কিন্তু তার পরিবার অর্থাৎ এই বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাস কিন্তু বারংবার দাবি করছেন এই খুনের পিছনে সবটাই হাত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। বিচার করতে গেলে যে পুলিশের তদন্ত, সেই তদন্তটাই তো হয়নি। তদন্ত হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী, পরবর্তীকালে বনমন্ত্রী, উনি যেভাবে বলে দিয়েছিলেন এবং তৎকালীন পুলিশ মন্ত্রী ঠিক সেভাবেই তার ইনভেস্টিগেশনটা হয়েছে। ফলে বিচারের নামে প্রশাসন এটা একটা রাজ্য চালাচ্ছিল গুন্ডা বাহিনী, গুন্ডা খুনি তুলাবাজ। সেটা এখন সারা শুধু ভারতবর্ষ নয়, সারা বাইরের দেশও যেটা আমরা জানি বা জানতে পারছে যে পশ্চিমবাংলায় কী চলছিল। নিশ্চয়ই সেটা আমার নতুন করে বলা লাগবে না। তা বিচারটা কার কাছে চাইবো? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তারা আজ যে রাজ্যটা কোথায় নিয়ে গেছেন। পশ্চিমবাংলা এটা কি পশ্চিমবাংলা ছিল? এটা তো গুন্ডা রাজ্য ছিল। ভয় দেখানো, তোলাবাজ, ধর্ষণ, খুন যতই বিচার না দেওয়া। একদম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বিচার যাতে না পাওয়া যায় সে চেষ্টাই করেছেন। তা কার কাছে যাব? কেউ বিচারটা দেবে? তাই আমরা বিচার পাইনি। বরুণ বিশ্বাস শুধু নাম নয়, বরুণ আসলে বিশ্বাস। বরুণরা খুন হলেও বেঁচে থাকেন হৃদয়ে। এই সেই স্কুল, যে স্কুলে 1998 সাল থেকে পড়াতেন বরুণ, শিয়ালদার মিত্র ইনস্টিটিউশন। 14 বছর আগে 5ই জুলাই 2012 সালের 5ই জুলাই, অভিশপ্ত 5ই জুলাই, শিয়ালদহ মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকেই তারা মনে করতে পারছেন যে সেই দিন বরুণ বিশ্বাসকে বারবার স্কুলের
বিভিন্ন কাজে আটকানোর চেষ্টা হয়েছিল। বরুণ সেদিন বাধা মানেনি, তার ট্রেন মিস হয়ে যাবে। ছোটখাটো যে ভুলভ্রান্তি থেকে বড় বড় ভুলগুলোর তেও সামনে দাঁড়িয়ে বলার যে ক্ষমতা, এতটা ক্ষমতা রাখতো, সেটা পাশের চেয়ারে বসেও বুঝে উঠতে পারিনি। সাহস ছিল অসাধারণ এবং সত্যিকে সত্যিই বলবো। তাতে আমার কি ক্ষতি হবে, আজকে ক্ষতি কি হবে, 2 বছর পরে কি ক্ষতি হবে, এগুলো একেবারেই ভেবে কথা বলতো না। পার্টিকুলার ওই ট্রেনটা মিস করলে কটা দিন আরও বরুণদা থেকে যেত কিনা জানি না। 14 বছর পরও বিচার পায়নি বরুণের পরিবার। বদলের বাংলায় বিচারের আশায় বরুণ বিশ্বাসের পরিবার। কেরা খুন করলো এইটা যেন তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হয়, তাতে আমি সন্তুষ্ট বুঝেছি। যা লুটে পুটে খাচ্ছিল সেগুলো খেতে বরুণ বিশ্বাসী বাধার সম্মুখীন হয়েছিলেন। তার জন্য তাকে সরিয়ে দিতে পারলে তাদের পথটা ক্লিয়ার হয়েছে। এদের অন্তত শাস্তি হোক। যারা বুক ফুলে এখনও শুটের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের যেন সঠিক তদন্ত হয়ে শাস্তি হয়। নিউজ 18 বাংলা। বিয়ে 4 মাসের মধ্যে মেয়ের অস্বাভাবিক মৃত্যু। স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। আর মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বারাসতের সরকার পরিবার। অভিযোগ, শ্বশুর শাশুড়ি পার্ক স্ট্রিট থানায় এসআই, সেই কারণেই পাশে দাঁড়ায়নি পুলিশ। শনিবার জনতার দরবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ বারাসতের সরকার দম্পতি। আমি আমার মেয়েরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং জ্যাঠা শ্বশুর এবং আরও অনেকে জড়িত, তাদের আমি সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার দাবিতে আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। উত্তর 24 পরগনার বারাসাতের শক্তিনগর। এখানকার বাসিন্দা শরবেন্দ্র সরকার এবং তাঁর স্ত্রী মধুছন্দা, তাঁদের মেয়ে সুনিতা। সরকার দম্পতির দাবি, গত বছর অগস্টে মেয়ের বিয়ে দেন পাত্র বারাসাতেরই অশ্বিনীপল্লীর সৌম্য দত্ত। অভিযোগ, বিয়ের পর থেকে টাকার দাবিতে মেয়ের উপর অত্যাচার শুরু হয়। ডিসেম্বরে শ্বশুরবাড়িতে সুনিতার দেহ উদ্ধার হয়। সরকার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গেলে কোনো সাহায্য মেলেনি। সুনিতার বাবা শরবেন্দ্র সরকারের দাবি, সুনিতার শ্বশুর সুজয় দত্ত পার্ক স্ট্রিট থানার এসআই, সেই কারণেই নাকি পুলিশের সাহায্য মেলেনি। আমার মেয়েরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং জ্যাঠা শ্বশুর এবং আরও অনেকে জড়িত, তাদের আমি সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার দাবিতে আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, সাহায্য মিলেছে? আমি এটা থানায় এফআইআর করেছি এবং এটা বারাসাত কোর্টে কেস চলছে এবং পুলিশের বিন্দুমাত্র সহযোগিতা পায়নি। সহযোগিতা তো দূরের কথা, অপরাধীরা যাতে বেকসুর খালাস পায় তার জন্যই চেষ্টা করে চলেছে। কারণ এই সুজয় দত্ত আমার মেয়ে শ্বশুরমশাই একজন পুলিশ আধিকারিক। যারা আমার মেয়েকে হত্যা করেছে তারা যেন তেমন শাস্তি পায়, আর যেন আমার মতো আর অন্য কোনো মাকে যেন কাঁদতে না হয়। প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা মেলেনি। মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দরবার করেছেন, আগামী দিনে মিলবে বিচার, আশ্বাসও মিলেছে। আর তাতেই আশ্বস্ত হয়েছেন এই বারাসতের বাসিন্দারা। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রী জনতার দরবারে একরত্তি ছেলেকে নিয়ে এসেছিলেন বসিরহাটের সঞ্জীব পাল। আরতি ছেলেকে বাঁচান। লিভার সিরোসিস আক্রান্ত সৌম্যজিতের চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি যেভাবে আশ্বাস দিয়েছেন, আরও আমাদের মনোবল আরও বাড়ল। এই আশ্বাসটুকুই দরকার ছিল।
এই আশ্বাসেই কিছুটা হলেও আলো হলো বসিরহাটের মন্দিরঘাটার বাড়িতে। এই বাড়ির সন্তান সৌম্যজিৎ পাল 9 মাস বয়স থেকে লিভার সিরোসিসে আক্রান্ত। এখন সৌম্যজিতের বয়স 5। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে লিভার প্রতিস্থাপন ছাড়া উপায় নেই। তবে তার জন্য লাগবে প্রায় 30 লাখ। আমার নাতি তো খুব অসুস্থ, 9 মাস বয়স থেকে অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়ে এই পর্যন্ত এসেছে। আমরা এখন দিল্লিতে দেখিয়ে বলেছে যে ওর 30 লক্ষ টাকা মতন খরচ। একটা খাতা পেনের দোকান সেভাবে চলে না, কোনো মতে চলে সংসার, পরিবার। 5 বছর ধরে চিকিৎসার খরচ টানতে টানতে প্রায় নিঃস্ব। আপাতত ডক্টর যেটা বলেছেন 30 লক্ষ টাকার দরকার। কয়েক মাস ধরে আমরা চেষ্টা চালাচ্ছি মানুষের কাছে যাতে তাদের থেকে সাহায্য পেতে পারি। 15 লক্ষ টাকা উঠেছে সবার কাছ থেকে সাহায্য, কিন্তু আর যে বাকি 15 লক্ষ টাকার যে লড়াইটা, সেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে পেরে ওঠা অসম্ভবপর হয়ে যাচ্ছে। এত টাকা আসবে কোথা থেকে? সন্তানকে বাঁচাতে মরিয়া বাবা মুখ্যমন্ত্রীর দরবারে। 30 লাখ টাকার মতো খরচ আছে। উনি যদি আমাদের সহৃদয়ভাবে একটু আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার ছেলেটা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 10 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। অনেকটাই আশ্বস্ত করলেন। 27.5 লাখ টাকা টোটাল কস্টিংয়ের ভেতরে আমরা অলরেডি 15 লাখ টাকা মতন তুলেছিলাম সবাই চেষ্টা করে। উনি 10 লাখ দিলে আর কিছু বাকি থাকে, ওটুকুনো আশা করছি সেটুকুনো সবাই মিলে একটু জোর লাগালে হয়েই যায়। বাড়ির সবাই হাসতে ভুলে গিয়েছেন। ওই একরত্তির হাসিতে বাড়িতে ছড়িয়ে পড়বে হাজার আলোর রোশনাই। ভরসা আছে মুখ্যমন্ত্রীর আশ্বাসে। আমাদের একটু আর্থিক সাহায্য করেন, যদি এইটা করে দেন তাহলে তাহলে আমার নাতিটা বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব, শান্তি পাবো একটু। নাতিটা তো খুব অসুস্থ ছোটবেলা থেকে, ভোগ খাচ্ছে। অনুপম সাহা ও সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের চিঠি। 2রা জুলাই ঋতব্রতদের চিঠি নির্বাচন কমিশনের। চিঠির এক্সক্লুসিভ কপি নিউজ 18 বাংলার হাতে। 15 ও 22 জুন কমিশনকে চিঠি মমতার। চিঠিতে অভিষেককে অথরাইজড সিগনেটারি উল্লেখ। 22 জুন তৃণমূলের ওয়ার্কিং কমিটি জানিয়ে চিঠি। মমতার চিঠির প্রেক্ষিতে ঋতব্রতদের চিঠি কমিশনের। 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে লিখিত জবাব তলব। নথি মন্তব্যের কপি মমতাকেও পাঠাতে নির্দেশ। তৃণমূলের লোগো তহবিল কার দায়িত্বে? জোড়া ফুলকি হারাতে চলেছেন মমতা? মমতা কি ধরেই নিয়েছেন প্রতীক হাতছাড়া হতে চলেছে? মমতার মন্তব্যে জোর জল্পনা। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? হঠাৎ করে গেল রব কেন? ভরসা রাখতে হবে কমিশনের ওপর, পাল্টা কটাক্ষ ঋতব্রতর।
নির্বাচন কমিশন একটা অ্যাপেক্স বডি, প্রাতিষ্ঠানিক পোস্ট। মানে হঠাৎ করে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, হঠাৎ এগুলো বলতে হচ্ছে কেন? যে প্রতীকের কথা। ভরসা রাখুন না নির্বাচন কমিশনের ওপর, অ্যাপেক্স বডির ওপর তো ভরসা রাখতে হবে। দেশের তো একটা কাঠামো আছে, আইন আছে, সংবিধান আছে।